শিক্ষাই সম্পদ, লেটস স্টাডি ইন বেঙ্গল। কো-প্রেজেন্টেড বাই কেরিয়ার করতে তোমার পাশে আছে জেআইএস ইউনিভার্সিটি। ভর্তি হতে অ্যাপ্লাই করো জেইটি 2024-এ। Dream placement with a package of 1 crore. Transform with Adamas. ক্যামেলিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশনস, পাওয়ার্ড বাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আলোচনা করব আমরা পরিকাঠামো নিয়ে। এই মুহূর্তে সমিতবাবু আপনাকেই তাহলে জিজ্ঞাসা করি যে দেশের পরিকাঠামো, শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো কোথায় দাঁড়িয়ে, যেহেতু আমরা আলোচনা করছি যে উন্নত পরিকাঠামোই তো তৈরি করছে পড়ুয়াদের ভবিষ্যৎ। দেখুন, পরিকাঠামো একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ পরিকাঠামো বিশেষ করে হায়ার এডুকেশনে এবং স্কুল এডুকেশন আমি বলবো, কারণ স্কুল এডুকেশন শুধুমাত্র এখন একটি বদ্ধ ঘরের মধ্যে স্কুল এডুকেশন সম্ভব নয়। কারণ একটি ছেলেমেয়ের ফিজিক্যাল দিক থেকে যদি আমরা যত্ন নিতে চাই, তাহলে সেই স্কুলে একটা বাস্কেটবল কোর্ট থাকা দরকার, সুইমিং পুল থাকা দরকার। এবং আজকে যে অলিম্পিকে আমরা দেখতে পাই যে চায়না এত ভালো রেজাল্ট করছে, চায়নাতে যখন কোনো স্কুলের অ্যাপ্রুভাল দেওয়া হয়, কম্পালসারি সেই স্কুলের সুইমিং পুল এবং ফুটবল খেলার মাঠ এবং সঙ্গে শুটিং রেঞ্জ আছে নাকি দেখে নেওয়া হয়। কিন্তু 3-4টে জিনিস কম্পালসারি করা হয়েছে এবং তার ফলেই আজকে কিন্তু ব্যাডমিন্টন, টেবিল টেনিস, এর ফলে কিন্তু তাদের ওটা হিউম্যান যে সম্পদটাকে বিভিন্নভাবে কাজে লাগানো দরকার হয়ে পড়েছে। হায়ার এডুকেশনে অফকোর্স কী হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার খুব গুরুত্বপূর্ণ। ইনফ্রাস্ট্রাকচার শুধুমাত্র ক্লাসের জন্য নয়, কিন্তু আমরা দেখি সারা বিশ্বের যে সমস্ত ইউনিভার্সিটি খুব নাম করেছে, সেই ইউনিভার্সিটিগুলোর অ্যাটমসফিয়ার এনভায়রনমেন্ট কিন্তু 24/7 আওয়ার্স। অর্থাৎ হায়ার এডুকেশন মানেই হচ্ছে রাত্রি 10টা পর্যন্ত তার রিসার্চ ল্যাব খোলা থাকবে, প্রফেসররা রিসার্চ করবেন, গবেষণা করবেন, ছাত্রছাত্রীরা রাত্রি 1টা পর্যন্ত তারা লাইব্রেরিতে সময় কাটাবেন, ভোরবেলায় আবার তারা কী হচ্ছে পড়া আরম্ভ করবেন। এটা না হলে পরে হায়ার এডুকেশন খুব ভালো সাকসেসফুল হবে না। কিন্তু কারণ পশ্চিমবঙ্গে আমরা কলেজ যে পড়াশোনার পদ্ধতি আর ইউনিভার্সিটি পড়াশোনার পদ্ধতির মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। কলেজ যেভাবে 9:30 থেকে 5:30 পর্যন্ত চলে, ইউনিভার্সিটি কিন্তু একেবারে 24/7 আওয়ার্স পড়াশোনার আলোটাকে জ্বালিয়ে রাখতে হয়। যে বিদেশের ভালো ইউনিভার্সিটির কথা আমরা বলি, সেখানে কিন্তু একই ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রায় প্রফেসররা থাকেন, অ্যাডমিনিস্ট্রেটররা থাকেন, স্টুডেন্টরা থাকেন, স্টুডেন্টরা ক্লাসে পড়াশোনা করে। তাহলে কারণ ছেলেমেয়েরা যখন ইনোভেশনের কথা বলি আমরা, সেই ইনোভেশনের যে থট, কখনো ঘড়ি ধরে যে সকাল 8:30 থেকে বিকেল 4টে পর্যন্তই আসবে তা নয়। কিন্তু রিসার্চ যেটা বলে যে ছেলেমেয়েরা মাত্র 30% শেখে হচ্ছে ক্লাস থেকে, 70% শেখে হচ্ছে তার কলিগদের, স্টুডেন্টদের থেকে, কলিগদের থেকে এবং অন্য সময়ে। তাই হায়ার এডুকেশনে ইনফ্রাস্ট্রাকচার খুব গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের যে ইনস্টিটিউটটি খুব সুনাম অর্জন করেছে, সেই আইআইটি অ্যাকচুয়ালি কিন্তু রেসিডেন্সিয়াল ইনস্টিটিউট 24/7 আওয়ার্স। এবং ঠিক সেই রকমভাবে ভারতবর্ষে আমরা যেমন ইস্টার্ন ইন্ডিয়াতে অ্যাডামাস ইউনিভার্সিটি প্রথম এই 24/7 আওয়ার্স এনভায়রনমেন্টটা তৈরি করার চেষ্টা করছি। কারণ আমাদের ইউনিভার্সিটির ভেতরে প্রায় 1500 ছেলেমেয়ে হস্টেলে থাকে, 100-র ওপর ফ্যাকাল্টি ভেতরে থাকে এবং আমাদের প্রায় 150-র ওপর ল্যাব আছে। এবং আপনি যদি যান রাত্রি 11টাও দেখবেন প্রফেসররাও রিসার্চ করছে, ছেলেমেয়েরাও রিসার্চ করছে। রাত্রি 1টা পর্যন্ত ছেলেমেয়েরা লাইব্রেরিতে পড়াশোনা করে। সময়সীমা কিছু বেঁধে দেওয়া নেই যে একেবারে টেন্টেটিভ এই সময়ের মধ্যেই যেতে হবে। অফকোর্স, কারণ এই যে পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা বেরিয়ে যাচ্ছে, তার অন্যতম কারণ রাত্রি 10টার সময় যখন মা বাবা ফোন করে যে তুমি কি করছো, পুনেতে পড়তে যাচ্ছে, ব্যাঙ্গালোরে পড়তে যাচ্ছে, তখন বলছে যে মা আমি লাইব্রেরিতে আছি, আমি প্রজেক্ট করছি। এটাই ভীষণভাবে এনকারেজ করেছে গত দিনগুলোতে ছেলেমেয়েদের বেরিয়ে যাওয়া। তবে আমি বলবো যে পশ্চিমবঙ্গের খুব প্লাস পয়েন্ট হচ্ছে ন্যাচারাল ট্যালেন্ট। আজও দেখা যায় সারা ভারতবর্ষের মধ্যে যে কোনো ইনস্টিটিউটে যদি 3জন ভালো ফ্যাকাল্টি থাকে, একজন অবশ্যই বাঙালি। আজও দেখা যায় সারা ভারতবর্ষের যে কোনো স্কুল কলেজে প্রথম 3জন ছাত্রছাত্রী যারা ভালো রেজাল্ট করছে, তার মধ্যে একজন বাঙালি। তাই প্রতিভার সাথে সাথে এই ইকোসিস্টেমটাকে যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু আমরা ওই নলেজ ইন্ডাস্ট্রি, এখন তো নলেজ ইন্ডাস্ট্রি, এখানে কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলার ছেলেমেয়েদের অসম্ভব একটা সম্ভাবনা রয়েছে আবার রাজ্যকে প্রথম জায়গায় নিয়ে যাওয়ার।
একদমই। রাজকুমার বাবু, এই জায়গাতে আপনাকে জিজ্ঞাসা করব, তাহলে কি পড়ুয়াদের ভবিষ্যৎ শুধুমাত্র স্কুলের পরিকাঠামোর উপরেই নির্ভর করছে? একদম সঠিক। কারণ হচ্ছে শুধুমাত্র হায়ার এডুকেশন নয়, স্যার যেটা বললেন, স্যারের প্রসঙ্গ নিয়ে আমি বলছি যে একদম আমাদের স্কুল লাইফ থেকে ছাত্রদের যদি পড়াশুনোর যে শিক্ষার গুণগত মান পেতে গেলে যদি পরিকাঠামো সঠিক না হয়, তাহলে আমার মনে হয় তাদের ভিতটা শক্ত হবে। তাদের ভিতটা শক্ত করতে গেলে আমাদের অবশ্যই পরিকাঠামোটা স্কুল লেভেল থেকে শুরু করাটা দরকার। কাঠামো বলতে আমরা যেটা বুঝি সেটা অন্তর্নিহিত একটা সিস্টেম, যেখানে কিছু সুবিধাজনক পরিষেবাগুলো হচ্ছে অন্তর্ভুক্ত। প্রশ্নটা যখন হচ্ছে শিক্ষা, সেখানে অবশ্যই শিক্ষার যে গুরুত্বপূর্ণ বিষয় গুলো রয়েছে তার মধ্যে হচ্ছে যে প্রত্যেকটা স্টেপগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে আমরা যেটা বলবো যে পর্যাপ্ত পরিমাণ ক্লাসরুম থাকাটা প্রয়োজন, যেখানে হচ্ছে ছাত্রছাত্রীরা যখন পড়বে, পাঠ্যপুস্তক পড়বে, তার জন্য হচ্ছে লাইব্রেরি প্রয়োজন রয়েছে। শুধু হচ্ছে ট্র্যাডিশনাল লাইব্রেরি নয়, সেখানে অবশ্যই ই লাইব্রেরি বা ডিজিটাল লাইব্রেরি যেটা আমরা বলি, তার মাধ্যমে ছাত্রছাত্রীরা শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, তারা হচ্ছে বিভিন্ন জার্নালস, আর্টিকেলস বা তারা হচ্ছে বিভিন্ন যে রিসার্চ রিপোর্ট বা কেস স্টাডি, এগুলো থেকে তারা প্রচুর কিছু শিখতে পারে। এর সঙ্গে সঙ্গে তারা বই পড়ছে, বইয়ের সঙ্গে সঙ্গে তাদের যে হাতে কলমে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাদের যে শেখাটা, তার জন্য তাদের সুসজ্জিত যেন ল্যাবরেটরিজগুলো থাকে, সেই সঙ্গে তাদের ডিজিটাল ক্লাসরুম, তাদের স্মার্ট ক্লাসরুম, এগুলো তো প্রয়োজনীয় রয়েছে। আমরা ছাত্রছাত্রীদের গ্রন্থকিট শুধু বানাতে চাই না, আমরা চাই তাদের সার্বিক বিকাশ। তো সেই সার্বিক বিকাশের জন্য স্যার যেমন বললেন, তাদের খেলাধুলো, তাদের বিনোদনের ব্যবস্থা, যেমন হচ্ছে কালচারাল অ্যাক্টিভিটিসগুলো রয়েছে। তো এই সমস্ত শুধুমাত্র পুঁথিগত অল ইনক্লুসিভ, শিক্ষা বা বুকম না, মানে তার একদমই না, পাশাপাশি পাঠ্যপুস্তকের সঙ্গে পাঠ্যপুস্তক বই এক্সট্রা পড়েই শুধুমাত্র সার্বিক বিকাশ হতে পারে না। আমরা গ্রন্থকিট তো বানাবো না, আমরা তাকে সার্বিক বিকাশ করতে গেলে তাকে আমাদের সমস্ত দিক থেকে তাকে পারদর্শী করতে হবে। একদমই একদমই। সেক্ষেত্রে আমাদের মানসিকতারও বোধহয় বদলটা খুব দরকার, তাই তো স্বরূপবাবু? মানে শুধুমাত্র আমরা উপযুক্ত পরিকাঠামোর অভাবের দিকে আঙুল না তুলে আমাদের মানসিকতাটার অভাবেও কোথাও না কোথাও কি তাহলে পড়ুয়াদের ভবিষ্যৎ ধুঁকছে? মানে আমরা তো অনেক অভিভাবকরাই মনে করেন যে একটা সাবজেক্টে 10টা বই কিনে দিই, সেটাই সারাদিন ধরে পড়ুক, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পড়াশোনা করুক, কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের দিকে কোথাও না কোথাও পেরেন্টসরা বোধহয় ওভারলুক করে যাচ্ছে। না, অ্যাক্টিভিটি এখন যে আমরা পড়াশোনাটা করি, যেটা হচ্ছে স্কুল লেভেলেও সেটা কিছুটা প্রবেশ করেছে, যে অ্যাক্টিভিটি বেসড লার্নিং। আমরা কিছু হাতে নাতে করে, যেমন অনেক সময় নিচু ক্লাসদের অনেক করা হয় যে আর্ট অ্যান্ড ক্রাফট, তাদের যা পড়লো সেটা আমরা যদি কোনোভাবে সেটাকে একটা শেপ দিতে পারি। আমরা অনেক সময় যেটা কলেজ লেভেলে আমরা এখানে করে থাকি, এটা হচ্ছে মডেল কম্পিটিশন। এছাড়াও আমরা সেমিনার্স, অনেক সময় এখন ইঞ্জিনিয়ারিং কলেজে বা অনেক জায়গাতেও সেটা প্রচলন হচ্ছে, যেটা আমরা বলি হ্যাকাথন, যেটা আমরা একটা প্রবলেম দিলাম, স্টুডেন্টরা উইদিন এ পার্টিকুলার ডিউরেশন অফ টাইম সেটা সলভ করার চেষ্টা করল। তা এই ধরনের রেপোজিটরি বা এই ধরনের ডিজিটাল রেপোজিটরিটা তৈরি হয়েছে বেশি করে আমরা কোভিডের পর থেকে দেখেছি যে ছেলে মেয়েদের মধ্যে আমাদের মোবাইলের তার দিকে পড়াশোনা করাটা অনেকটাই বেড়েছে। ই লার্নিংটা কোথাও না কোথাও এক্স্যাক্টলি রাইট। অনেকেই জিজ্ঞেস করলে যে আমরা বই পড়াটা ছেড়ে দিই, অনেকে বলছে আমরা পিডিএফ পড়ছি, PDF এবং বোধহয় শিক্ষকরাও এখন গুগল সেই জায়গাটায় নোটসগুলো বা তাদের যেভাবে আমাদের রিসোর্সেসগুলো, লার্নিং রিসোর্সেসগুলো থ্রু পিডিএফ বা থ্রু লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম তারা দিচ্ছে। এখন আস্তে আস্তে যেটা আমাদের দেখা যাচ্ছে যে পার্সোনালাইজড লার্নিং, মানে আমরা দেখা একটা ছাত্রর কী ধরনের তার ক্যাপেবিলিটি, আমরা হয়তো ক্লাসরুমে অনেক সময় অনেক ধরনের ছাত্র থাকে, কেউ মেধাবী ছাত্র, কেউ অল্প বুঝতে পারে, কেউ খুব সহজে বুঝে যায়, কেউ আবার একটু স্লো লার্নার, আমরা অনেক সময় বলি ফাস্ট লার্নার। এই ক্লাসিফিকেশনটা করার ভিত্তিতে আমরা যে যেরকম ছাত্র তাকে সেইভাবে খুব ভালো প্রযুক্তি যদি আমরা দিতে পারি, সেটা হচ্ছে তোমার অ্যাপ বেসড লার্নিং বা অনেক সময় এআই ইউজ করা হচ্ছে, যাতে কিনা ছাত্র রেসপন্স যেরকম আসবে সেই অনুযায়ী। ই লার্নিং এর প্রসঙ্গেও আমরা আসবো স্বরূপবাবু, কিন্তু তার আগে একবার দেবযানী দেবী আপনার থেকে জানি যে আমরা সাধারণত দেখেছি যে শিক্ষা ব্যবস্থায় বলা হয় 220 দিন ওয়ার্কিং ডে, 1320 ঘন্টা পড়ুয়াদেরকে
ক্লাসে থাকতে হবে। মানে আমরা এই যে ওয়ার্কিং ডে আর ঘন্টার যে হিসাবটা করি, এই হিসাব করে আমরা শিক্ষা ব্যবস্থা বা ক্লাসকে আমরা সেই রেশিও হিসাবে বা সেভাবে আমরা পিরিয়ডস সাজাই। মানে স্কুলে সাধারণত বা কলেজ লেভেলেও সাধারণত সেরকমই দেখা যায় পিরিয়ডস সাজানোর ক্ষেত্রে। এভাবে কি শিক্ষাটা এগোবে? মানে আমরা তো উন্নত পরিকাঠামো নিয়ে কথা বলছি, তাহলে এই ওয়ার্কিং ডে কত ঘন্টা, এই 1320 ঘন্টা, এই অঙ্কগুলিটাও কি আমাদের মানে মাথায় রাখতে হবে তাহলে? আচ্ছা, সেক্ষেত্রে বলি আগে নিউজ 18 বাংলাকে অনেক অনেক ধন্যবাদ এরকম শিক্ষাই সম্পদ একটা এত ভালো প্রোগ্রাম করার জন্য। আর দর্শক আসনে যারা বসে আছেন তাদের আমার নমস্কার এবং মঞ্চে উপবিষ্ট প্রত্যেককে আমার প্রণাম। স্যার, সমিত স্যার এক্ষুনি বললেন যেটা কলেজ লেভেলে, আমি একটু নেমে আসছি স্কুল লেভেলে। আমরা দেখেছি কিন্তু শান্তিনিকেতনের মতো জায়গায় পরিবেশ নির্ভর পড়াশুনো, ওখান থেকেও কিন্তু আমাদের অনেক ভালো ভালো স্টুডেন্ট বেরিয়েছে। তো সেখান থেকে ওই যে স্যার বলছিলেন ট্রান্সফরমেশন, এখন কিন্তু ট্রান্সফরমেশন হয়েছেন শিক্ষার। বিশেষ করে আমরা বিগত কয়েক বছর যে মহামারীর মধ্যে দিয়ে এলাম, তাতে এই ডিজিটাল লার্নিং প্রত্যেকটা স্টুডেন্টের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের স্কুলের বা কলেজগুলোকে পরিকাঠামোর উন্নয়ন দরকার, কারণ উন্নত পরিকাঠামোর জন্য আমরা টিচাররাও একটু ডিজিটাল, ওরাও টেকনিক্যালি একটু স্ট্রং হতে হবে টিচারদেরও, কারণ উন্নত পরিকাঠামোই একমাত্র বিষয় নয়। একটা পড়ুয়ার উন্নতিতে শুধুমাত্র উন্নত পরিকাঠামো নয়, তার সঙ্গে মেধা, দক্ষতা এবং প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকাকে কিন্তু ডিজিটালাইজ হতে হবে। তো আপনি যেটা বলছিলেন ম্যাম, যে ঘন্টার হিসেবে পড়াশুনোটা কিন্তু এখন বাধা যাবে না। প্রত্যেকটা বাচ্চাকে আমরা একদম রুট লেভেল থেকে, কারণ আমরা ওদের ভবিষ্যতের জন্য তৈরি করছি। কেউ ব্যাংকিং সেক্টর, কেউ কর্পোরেট জগতে আজকে আস্তে আস্তে এগিয়ে যাবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আমরা ঘন্টার হিসেবে বা পিরিয়ডের হিসেবে আমরা ওদেরকে বেঁধে রাখি, তাহলে ওদের জানার আগ্রহটাকে কিন্তু বেঁধে দিচ্ছি। একদম ঠিক আছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ওদের কাছে এখন ওদের যেটা বোঝাতে হবে, আমার যেটা মনে হয়, ডিজিটাল যেটা ওরা ইকুইপমেন্টস ইউজ করছে সেটার যেন সঠিক ওরা ব্যবহার করে। এটা এই ব্যবহারটা যদি ওরা সঠিক করতে পারে, তাহলে ওদের সামনে কিন্তু একটা বিশাল পৃথিবী খুলে যাবে, যেটা আমি প্রয়োগের দিকেও নজর দিতে হবে এবং তার জন্য অভিভাবকদেরও এগোতে হবে এবং শিক্ষকদের তো এগোতে হবে। তার সঙ্গে তো ল্যাবরেটরি প্রচুর। এই জায়গা থেকে রাজকুমার বাবু, একবার আপনার থেকে জিজ্ঞাসা করি যে ভারতে তো এই মুহূর্তে 320 মিলিয়ন ই লার্নার রয়েছে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে প্রত্যেকের কাছে কি এই উপকরণ অর্থাৎ গ্যাজেটস, মোবাইল বলুন, ট্যাব বলুন, ল্যাপটপ বলুন, সেই উপকরণের মজুদ কি রয়েছে প্রত্যেকের কাছে? আমি যদি গ্রামাঞ্চলের পড়ুয়াদের কথা বলি, তারা সেই সুযোগটা পাবে কী করে? কারণ আমরা ই লার্নিংয়ের কথা বলছি, শিক্ষকরা নোটস দিচ্ছেন, পিডিএফ দিচ্ছেন, হোয়াটসঅ্যাপে গ্রুপ হয়ে যাচ্ছে, কেউ অ্যাবসেন্ট হলে সেই গ্রুপে চলে যাচ্ছে নোটস। গ্রামাঞ্চলের পড়ুয়াদের ক্ষেত্রে কী হবে তাহলে? একদম সঠিক, যেটা আমি প্রথমেই শুরু করেছিলাম, যে আজকে শহরতলির দিক থেকে যে ছাত্রছাত্রীরা রয়েছে, যেখানে হয়তো অর্থনৈতিক বা অর্থের সংস্থান একটু ভালো রয়েছে, সেখানে তো ছাত্রছাত্রীরা বা গার্জিয়ানরা তাদেরকে সমস্ত রকম পরিষেবা দিতে পারছে। কিন্তু গ্রামাঞ্চলে যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু একটু পিছিয়ে রয়েছে। কারণটা হচ্ছে যে এই যে স্কুলগুলোতে, যেখানে স্কুল আমি লার্নিংটা বলছিলাম, যেখানে পরিকাঠামোটা, সেখানে যদি আমাদের এই সমস্ত পরিকাঠামোগুলো, যেমন ইন্টারনেট ফেসিলিটি যেটা আমি বললাম, ডিজিটাল লাইব্রেরি থেকে শুরু করে এই সমস্ত ফেসিলিটিসগুলো যদি আমাদের বিভিন্ন স্কুলগুলো থেকে শুরু করা হয়, চালু করা যায়, আমাদের যদি গভর্নমেন্ট একটু এদিকটা একটু নজর দেন, অবশ্যই তারা চিন্তা ভাবনা করবেন, আমরা আশা করি, আমরা আশাবাদী অবশ্যই। তো সেই দিক থেকে হচ্ছে আমাদের গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীরা উপকৃত হবে, যে সেখানে ছাত্রছাত্রী অলরেডি কিন্তু আমাদের গভর্নমেন্ট দিচ্ছেন। দেখবেন বাচ্চাদের মাধ্যমিক পাস করে সেখানে ট্যাব বোধহয় অলরেডি গভর্নমেন্ট থেকে দেওয়া হচ্ছে। তো এই ধরনের পদক্ষেপ সরকার নিচ্ছেন অবশ্যই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও একটু ডিজিটালাইজ করা, স্কুলে যে পরিষেবাগুলো চালু করা, সেদিকে একটু যদি নজর দেন, তাহলে আমাদের গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীরা কিন্তু এই সুযোগটা তারা পাবে অবশ্যই।
একদমই। এবং এই জায়গা থেকে স্বরূপবাবু আপনার থেকে জানি যে প্রদীপের নিচেও তো অন্ধকার রয়েছে, ব্যবহারিক প্রয়োগ নিয়ে দেবযানী দেবী তিনিও বললেন। তাহলে ব্যবহারিক প্রয়োগ নিয়েও তো সেদিকে নজর দিতে হবে, কারণ আমরা মডার্ন সায়েন্স ল্যাব করছি, আমরা আধুনিক পরিকাঠামো নিয়ে কথা বলছি, আমরা ট্যাব দেওয়ার কথা বলছি পড়ুয়াদের, শিক্ষার্থীদের, আমরা স্মার্টফোন দিচ্ছি, আমরা মান্থলি বেসিসে বেশি ডেটা যাতে শিক্ষার্থীদের কাছে থাকে, যাতে বেশি পিডিএফ ডাউনলোড করতে পারে, সব দিকে তো মানে যারা অভিভাবকরা তারা নজর দিচ্ছেন, শিক্ষকরা নজর দিচ্ছেন। তাহলে পড়ুয়াদের ভূমিকাটা কী হবে? তাদের তো ব্যবহারিক প্রয়োগটা নিয়ে তাদের সচেতন হওয়াটা দরকার। একদমই ঠিক বলেছেন। আমাদের যে অ্যাওয়ারনেসটা পড়ুয়াদের মধ্যে এখন কোভিডের পর কিছুটা ডিজিটাল অ্যাওয়ারনেসটা অনেকটাই বেড়েছে। যদিও গ্রামাঞ্চলে হয়তো স্যার বলছেন যে আমার স্ট্যাটিস্টিক্সটা নেই, এখন হয়তো মোবাইল ফোনটা সবার কাছেই পৌঁছে গেছে এবং ইন্টারনেট ফেসিলিটি আশা করি ভারতবর্ষে ম্যাক্সিমাম জায়গায় এসছে কোভিডে, মানে আউট অফ নেসেসিটি। অনেকে আগে যেটা আমাদের ছিল যে ব্যাংক অ্যাকাউন্ট অনেকেরই ছিল না, এখন হয়তো 100% বলবো না, অ্যাটলিস্ট 50%-এর ওপর আমাদের সবারই ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে আউট অফ নেসেসিটি, যেন কোভিডের ক্ষেত্রে যেটা এসছিল, সেখান থেকে নিজের বাঁচার তাগিদেই হোক বা পড়াশোনাকে চালিয়ে যাই হোক, সেই জায়গাটা কিন্তু আমরা উত্তীর্ণ হয়েছি। যদিও আমাদের লার্নিং ডাজন্ট স্টপস অলসো ইন কোভিড, প্রত্যেকটা স্কুল এবং সরকারি স্কুলও সেইভাবে পড়াশোনাটাকে চালিয়ে গেছে। আমাদের সবাই অত শিক্ষক শিক্ষিকারা সেই জায়গাটায় স্বীকার করবেন যে আমাদের পড়াশোনা কিন্তু থেমে থাকেনি। কোভিড এসছে চলে গেছে, কিন্তু কোভিড চলাকালীন আমাদের যে পড়াশোনাটা স্বভাবতই সবার মধ্যে রয়েছে এবং সেটা কেন হয়েছে? কেননা আমাদের নিশ্চয়ই পরিকাঠামো কিছু জায়গায় আছে বা আমরা সেই জায়গায় দিতে পেরেছি। অনেক স্বেচ্ছাসেবক সংস্থা উঠে এসছে, মোবাইল ফোনের সাহায্যে তাদেরকে দিয়েছে, ইন্টারনেট ফেসিলিটি দিয়েছে, তার জন্যে গ্রাম শহরের মধ্যেও সেই আমরা পরিষেবাটা দিতে পেরেছি। যেটা একটা বিজ্ঞাপনের মাধ্যমে আমরা দেখেছিলাম যে গাছের তলায় একটি মোবাইল ফোন দিয়ে সেই অ্যাডভার্টাইজমেন্টটা, সেটা হয়তো পরবর্তীকালে বাস্তবে চেহারা নিয়েছে। সে যাই হোক, আমরা যেটা এখন বক্তব্যের মধ্যে রাখতে চাইছি, যে আলোচনার মাধ্যমে আমরা বলতে চাইছি যে এই ধরনের পরিষেবাটা, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আমরা ছাত্রছাত্রীদের মধ্যে করতে পারবো তখনই যখন তাদের মধ্যে অ্যাওয়ারনেসটা হবে। আমরা তাদের মধ্যে কিছু সেমিনার্স বা তাদেরকে আমরা কুইজ কম্পিটিশন বা ডিবেট বা এই কম্পিটিটিভ বেন্ট অফ মাইন্ড, যেটা আমরা অনেক সময় বলে থাকি, যে সেই ধরনের পরিষেবাটা যদি আমরা দিতে পারি, যেটা আমাদের গ্রুপের মধ্যে আছে, যে একটি ছাত্রছাত্রী ভর্তি হওয়ার পর তার একটা ছোট্ট 1 মিনিটের ভিডিও সে অ্যাপের মাধ্যমে সে প্রথমেই বলছে যে হোয়াট ইজ হিজ ড্রিম, তার 4 বছর পড়াশুনো বা 3 বছর বা 2 বছর পড়াশুনো করে সে কি নিজেকে এস্টাবলিশ করতে চাইছে। সেই যে তাদের স্বপ্নটা দেখার যে জায়গাটা ছাত্রছাত্রীদের মধ্যে প্রথমেই এনে দেওয়া হচ্ছে, সেটা ভিতর থেকে তার মধ্যে আসুক যে আমি আমার প্রফেশনাল লাইফটা কোন জায়গায় এস্টাবলিশ করতে চাইছি। এটা অনেক সময় আমরা আমি একটু ম্যাডাম আমি একটু অ্যাড করতে চাইছি স্যারের সাথে। সেটা হচ্ছে, যেহেতু হচ্ছে শিক্ষার পরিকাঠামো নিয়ে প্রশ্ন হচ্ছে, সেখানে দুটো বিষয় অ্যাড না করলে নয়। এখন ছাত্রছাত্রীরা আমাদের, বিশেষ করে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে যারা হচ্ছে পড়াশোনা করছে, পড়াশোনা করার পরে একটা লেভেলে গিয়ে কখনো ছাত্রছাত্রী চলে যাচ্ছে বাইরে, হয়তো রিসার্চের কারণেই হোক বা হায়ার স্টাডির কারণেই হোক। তো এইটা যদি আমরা, এই যে ছাত্রছাত্রী যে বাইরে চলে যাচ্ছে, সেই সুযোগ বা সুবিধাটা যদি, তার পরিকাঠামোটা যদি আমরা আমাদের এক্সিস্টিং যে ইনফ্রাস্ট্রাকচার সেখানে যদি আমরা তৈরি করতে পারি, অবশ্যই প্রাইভেট অর্গানাইজেশনের পক্ষে পুরোটাই সম্ভব নয়, সেখানে আমাদের সরকারি কিছুটা যদি সাবসিডি আমাদের পেতে পারি, তাহলে অবশ্যই প্রাইভেট অর্গানাইজেশনগুলো এগিয়ে আসবে। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা বিষয় যেটা খুবই প্রাসঙ্গিক এবং রিসেন্টলি যেটা হলো সেটা নিয়ে বলতে চাইছি, যে এমএচআরডি আইআইটির যে ইনক্রিমেশন সেন্টারের যে ইয়েটা, সেটা হচ্ছে ক্যামিলি গ্রুপ অলরেডি মৌর একটা সাইন হয়ে গেছে। সেই তরফ থেকে হচ্ছে আমাদের ছাত্ররা কোথায় যাচ্ছে আপনার শিখতে, সেটা হচ্ছে সল্ট লেকে। তো দুর্গাপুর বা বর্ধমান বা বীরভূম থেকে ছাত্রছাত্রীরা চলে যাচ্ছে সল্ট লেকে। এবার এই যে যাতায়াত, তার যে সময়ের একটা ঘাটতি হচ্ছে, অবশ্যই সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমাদের জেলাভিত্তিক বা দুটো জেলা মিলে একটা করে ইনক্রিমেশন সেন্টারগুলো করা যায়, সেক্ষেত্রে হচ্ছে তার পরিকাঠামো যদি আমরা করতে পারি, সেই জায়গা দাঁড়িয়ে হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা দুর্গাপুর থেকে হোক বা বর্ধমান থেকে হোক, তারা বাড়ি যেতে পারবে না, তারা যাবে না, তারা এখানেই তাদের শিক্ষা লাভ করতে পারবে।
সেই জন্য ইনফ্রাস্ট্রাকচার বা তার পরিকাঠামো যদি আমরা করতে পারি একদমই। সেটা অবশ্যই তাই আমাদের জন্যই আমরা আলোচনা করছি উন্নত দরকার। পরিকাঠামো নিয়ে। সমিতবাবু, একেবারে শেষ প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করি। আমরা উন্নত পরিকাঠামো নিয়ে কথা বলছি, আমরা দেখছি ক্লাস করা থেকে পরীক্ষা নেওয়া সবেতেই হাতছানি দিচ্ছে এই দুনিয়া, এবং উন্নত পরিকাঠামো নিয়ে যখন আমরা কথা বলছি তাহলে সেখানে কি কোথাও না কোথাও এই প্রশ্নটা উঠছে যে অদূর ভবিষ্যতে খাতা, পেন, পেন্সিল এর প্রয়োজনীয়তা ফুরোবে? দেখুন, এইখান থেকে আমি বলতে পারবো না যে খাতা পেন্সিলের কোনো ব্যবহারিক দিক আর থাকবে না, কারণ অদ্ভুত একটা ট্রান্সফরমেশন। আবার বলবো, আজ থেকে 10 বছর আগে বা 15 বছর আগে যখন বুক ফেয়ারগুলো হতো, ইভেন লন্ডন বুক ফেয়ার হতো, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বুক ফেয়ার, সবচেয়ে বেশি দর্শক আসতো ওইখানে বুক ফেয়ারে। তারপরে ইন্টারনেট আসলো, তারপরে কি হচ্ছে, বই চলে আসলো ল্যাপটপের মধ্যে, আইপ্যাডের মধ্যে। সবাই আমরা ভাবলাম যে না, তাহলে আর বই কেনার জন্য আর কেউ ফেয়ারে আসবে না। লাস্ট ইয়ার যে লন্ডন বুক ফেয়ারটা হলো, সেখানে দেখা গেল যে আবার সর্বোচ্চ সংখ্যক লোকজন এসছেন ওই বুক ফেয়ারে অ্যাটেন্ড করতে, এবং সেটা আগের রেকর্ড ভেঙে গেল। কারণ বই হাতে নেওয়া মানেই হচ্ছে তার যে একটা কাল্পনিক জগৎ তৈরি হয়, এবং যারা বই পড়ে তারা জানেন যে নতুন বইয়ের একটা যে স্মেল, সেটা কিন্তু আইপ্যাড থেকে আসে না, রাইট? তার যে অভাব মানুষ বুঝতে পেরে এখন সেইখানে আবার তারা ট্রান্সফর্ম হচ্ছে। ঠিক আমি বলবো যে অনেক সময় আমরা ভাবি যে হাতের লেখার আর কি দরকার আছে, এখন তো টাইপ হলেই হতো, রাইট? কিন্তু আবার ফিরে আসছে আইপ্যাডের মধ্যেই সবাই এখন হ্যান্ড রাইটিং লিখছে, টাইপ হচ্ছে না, তাহলে আবার ওই প্রয়োজনীয়তা রয়েছে। একদম। তাই এইখান থেকে এই রকম না ভেবে হ্যাঁ। সময়ের সাথে সাথে আমরা অ্যাডজাস্ট করব। কিন্তু আপনি যেটা একটু আগে বলছিলেন ম্যাডামকে, যে সত্যি কি আমরা আওয়ার্সের মধ্যে বা দিনের মধ্যে পড়াশোনাটা কি আমরা রেখে বেঁধে দেবো? রাখবো। আমি বলবো কোনো দরকার নেই। পড়াশোনার প্রতি ছেলেমেয়েদের ইন্টারেস্টটা আসছে নাকি ঠিক মতো, সেটা আমরা একটু লক্ষ্য রাখি। যেমন আমি একটু বলি আপনাকে, আমরা তো সবই পাশ্চাত্যকে অনুকরণ করি। ওই দেশে প্রজেক্ট হয় ছেলেমেয়েদের জন্য, সেই প্রজেক্ট থেকেই আমরা শিখলাম যে আমাদের স্কুলের ছেলেমেয়েদের প্রজেক্ট করতে হবে। ওই দেশে যখন প্রজেক্ট হয়, ছাত্রছাত্রীরা ভালো করে শুনবে, তখন টিচাররা একটা সিড, মানে কোনো একটা ফলের একটা সিডস মানে হচ্ছে বীজ দিয়ে দেওয়া হয় একটা বাচ্চা মেয়েকে, ছেলেকে, বলে এটাই তোমার প্রজেক্ট। তা ওটা নিয়ে একটু নাড়াচাড়া করে, ওর মধ্যে তো কিছুই দেখা যাচ্ছে না। তখন বলে যে তুমি বাড়িতে যাও, কালেক্ট সাম সয়েল, এবং একটা পটে রাখো, সেখানে সেই বীজটাকে দাও, একটু জল দাও, তারপরে তুমি রহস্যটা বুঝতে পারবে। ওই দিন থেকে ওই ছেলেটি রাত্রিবেলায় যখন ঘুমোতে যায়, তখন দেখে আরে এখানে কিছু পরিবর্তন এসছে নাকি। ঘুম থেকে উঠেই ও দৌড়ে যায় যে কোনো পরিবর্তন এসছে নাকি। 3-4 দিন পরে যখন দেখে একটা সবুজ জীবনের স্পন্দন দেখা যাচ্ছে, সেই দিন থেকে তার পড়াশোনার প্রতি রহস্য, যে এরপরে এটা কেমন রূপ নেবে, গাছটা কত বড় হবে, কবে ফল দেবে, কবে ফুল দেবে, ওটা হচ্ছে তার কমপ্লিট প্রজেক্ট। আমাদের দেশে যখন প্রজেক্ট আসলো, তখন আমরা ভাবলাম যে ছেলেমেয়েরা ইনোভেশন তৈরি হবে, অ্যানালিটিক্যাল মাইন্ড হবে, থট প্রসেস তৈরি হবে। কিন্তু প্রজেক্টের 80% প্রজেক্টই হচ্ছে তাদের বাবা মারা একেবারে কাগজ কেটে উদ্যোগ নিয়ে ওই প্রজেক্ট তৈরি করতে আরম্ভ করলো। প্রতিটা স্কুলের পাশেই প্রজেক্ট কিনে জমা দেওয়ার একটা সোর্স তৈরি হলো, ওটা একটা ইনকাম হলো। প্রজেক্টে 10-এর মধ্যে 9 পাওয়ার পর সেই প্রজেক্টটা আবার বিক্রি করার ব্যবস্থা হলো। এই যে ডিস্টেন্স পড়াশোনাটা একদম। সমস্ত পড়াশোনার উদ্দেশ্যকে নষ্ট করছে। তাই আমরা যদি সবাই মিলে ভাবি যে পড়াশোনার, যেটা বলছেন আপনি, ইনফ্রাস্ট্রাকচারের অভাব আছে, গ্রামের ছেলেমেয়েরা কি সবাই মোবাইল পায়? আপনি এখানে প্রশ্ন করুন তো, ওরা তো কিছু কিছু গ্রাম থেকে এসছে, কার হাতে মোবাইল নেই? ইন্টারনেটে বিভিন্ন রাজনীতি দল এখন ভোটের সময় বলছে ইন্টারনেট কানেকশনের জন্য আমরা 1000 টাকা করে প্রতি মাসে দেব। ওটা অভাব নেই, অভাব হচ্ছে আন্তরিকতার, অভাব হচ্ছে লক্ষ্যে পৌঁছানোর জন্য যে অনেস্ট সার্ভিস দরকার। আজকে আমরা বলি সারা পৃথিবীতে আমাদের যখন ট্রান্সপারেন্ট নয়, ডিসঅনেস্ট যখন র্যাঙ্ক বেরোয়, ভারতবর্ষ অনেক পেছনে। একদম। আমরা কি সবাই ঘুষ খাই? তা নয়, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যাদের যেখানে সার্ভিস দেওয়ার কথা, সেখানে আমরা ভীষণভাবে ফাঁকি দিই, এবং কি হচ্ছে সেলফ ওরিয়েন্টেড ডিসিশন নিই। আমরা ভাবি না যে যে দেশে আমরা কাজ করছি সেই দেশের পরবর্তী জেনারেশন আসবে, নেক্সট 100 বছর পরে তারা এখানেই কাজ করবে। যদি আমি কাজের জায়গাটা নষ্ট করি, তাহলে আমার ছেলেমেয়ের কর্মসংস্থান হবে না। এই যে বোধ, এই নৈতিকতা, এই যে প্রিন্সিপাল,
এটা আমাদের এখন খুব ডেভেলপ করার সময় এসছে। এটা যদি হয় তাহলে এডুকেশনের যে আসল উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা সফল হবে। বাধা কোনো কনস্ট্রেন্ট নয়, কিন্তু বাধা হচ্ছে ইচ্ছের, একদম বাধা হচ্ছে সেই লক্ষ্যস্থলে পৌঁছানোর জন্য যে জেদ দরকার, যে ভাবনা দরকার, যে অনেস্টি দরকার, সেটা কিন্তু অভাব আমাদের রয়েছে। মানসিকতারও আচ্ছা, বদল আমি একটা ঘটাতে বলি, হবে। পুঁথিগত বিদ্যার সঙ্গে উন্নত পরিকাঠামো, দক্ষতা, মেধা সমস্তটা নিয়েই তো একটা বাচ্চা তৈরি হচ্ছে বা একটা পড়ুয়ার ভবিষ্যৎ নির্ভর করছে। আচ্ছা, প্রজেক্টটা যদি আমরা একটু অন্যরকমভাবে ভাবি, যেমন বাড়িতে বাবা মা নিজের মতো টাইম স্পেন্ড করছে, স্টুডেন্ট আইদার টিউশন পড়তে যাচ্ছে নয় স্কুল যাচ্ছে, এই প্রজেক্টটাই যদি আমরা চিন্তাভাবনা করি যে বাচ্চা বাড়িতে করবে, তার বাবা মার সঙ্গে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, এটাও কিন্তু একটা উন্নত পরিকাঠামোর একটা জায়গা। একদমই। কেননা তার বাবা মা তাকে শিক্ষা তো দিচ্ছেই, প্লাস আজকে যে কোয়ালিটি টাইম তারা স্পেন্ড করে না তার বাবা মা বাচ্চার সঙ্গে, সেটাও কিন্তু হবে। না, এইটা আমি একটু জোর দিতে চাই প্রজেক্টের ব্যাপারে। ম্যাডাম, যে ছেলে মেয়েকে যে জবটার দায়িত্ব দেওয়া হয়েছে, বাবা মা কোয়ালিটি টাইম স্পেন্ড করার সময় পাচ্ছে না বলে প্রজেক্টে তার কাগজ কেটে দেবে, তার আঠা লাগিয়ে দেবে, তার ছবি এঁকে দেবে, এটা মনে হয় কোনো কারণ এখন দেখা যায় যে প্ল্যানিং মা তো বাবা দিতে পারে, দুজনেই যখন আঘাত ওয়ার্কিং করবে। হয়ে যায়, প্ল্যানিং তো দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু মা বাবা দুজনেই যদি ওয়ার্কিং থাকে, সেই জায়গায় কিন্তু সময়টা দেওয়াটাও অত্যন্ত সে তো কঠিন হয়ে পড়ে নিশ্চয়ই, প্যারেন্টসদের প্লাস ক্ষেত্রে। প্ল্যানিংটা দিতে পারে। তবে তারা হ্যাঁ, তো তবে আমরা আজকে মানসিকতার বদল ঘটাতে পারি, যেমনটা সমিতবাবু বললেন, ধারাবাহিকতার পথে উত্তরণ, ডারউইনের বিবর্তনবাদ থেকে আমরা সেটাই শিখেছি। চারটে প্যানেলের আলোচনা হলো। শেষে এটাই বলতে পারি যে মীমাংসা কিন্তু সহজ নয়, বিতর্ক এসে যাচ্ছে প্রত্যেকটা টপিক নিয়েই, কিন্তু যেটা করতে হবে, হাঁটতে হবে, পথ কিন্তু দেখাবেন শিক্ষা প্রতিষ্ঠানরাই। সেই প্রত্যয়টাই কিন্তু আজকের আলোচনা থেকে বোঝা গেল। শিক্ষাই সম্পদ, লেটস স্টাডি ইন বেঙ্গল, কো প্রেজেন্টেড বাই কেরিয়ার করতে তোমার পাশে আছে জেআইএস ইউনিভার্সিটি। ভর্তি হতে অ্যাপ্লাই করো জেইটি 2024-এ। Dream placement with a package of 1 crore. Transform with Adamas. ক্যামেলিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশনস, পাওয়ার্ড বাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।